ঈদের টানা ছুটিতে কয়েকদিন ধরে রাজধানী ছাড়ছেন নগরবাসী। গেল ৩ দিনের তুলনায় রোববার লঞ্চ, ট্রেন ও বাসে যাত্রীর চাপ কিছুটা কম। অনলাইনে অগ্রিম টিকিট নিয়ে ট্রেনের যাত্রীরা এবার অনেকটা নির্বিঘ্নেই যেতে পারছেন গন্তব্যে। রাজধানীর সদরঘাট থেকে বিভিন্ন রুটে ছেড়ে গেছে অর্ধশতাধিক লঞ্চ। এদিকে ঈদকে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পেলেও নেই যানজটের ভোগান্তি। জুনায়েদ আল হাবিবের রিপোর্ট। নারীর টানে বাড়ি ফিরছেন সাধারণ মানুষ। তবে এবারের ঈদ যাত্রায় নেই কোনো ভোগান্তি কিংবা বাড়তি বিড়ম্বনা। সড়ক, নৌ কিংবা রেলপথ কোনো জায়গায় নেই যাত্রীর অতিরিক্ত চাপ। সন্ধ্যা নামতেই রাজধানীর সদরঘাট থেকে দেশের দক্ষিণাঞ্চলের উদ্দেশ্যে একে একে ছেড়ে গিয়েছে অর্ধশতাধিক লঞ্চ। ভোগান্তিহীন ঈদ যাত্রায় খুশি সাধারণ মানুষ। সবাই একসাথে ঈদ করুন, আনন্দ ফুর্তি করুন, এই জন্য যাইতেছি। ইনশাল্লাহ অনেকদিন পরে বাসায় যাইতেছি। ইনশাল্লাহ বাসায় বাসাতে একসাথে ঈদে আনন্দ খুশিতে ঈদ করবো। না, এবার অনেক চাপ কম দেখা যাইতেছে। গত বছর অনেক চাপ ছিল, এবার চাপ অনেক কম। ট্রেনেও ছিল না কোনো শিডিউল বিপর্যয়। পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে স্বাচ্ছন্দ্যেই নগরী ছাড়তে পেরে খুশি ঘরমুখ মানুষ। আমাদের ট্রেন হচ্ছে 10:30, আমরা অনেক আগে আসছি। আসলে খুব এক্সাইটেড আমরা যে কতক্ষণে আসলে যেতে পারবো বাসায়। ভালো লাগতেছে, আমি নানা বাসায় যাচ্ছি। অনেক কষ্টের মধ্যেও ভালো লাগতেছে, আপনজনদের কাছে যাব, অনেক খুশি লাগতেছে। সড়কে গাড়ির চাপ কিছুটা বৃদ্ধি পেলেও নেই কোনো যানজট। রাজধানীর বাস স্ট্যান্ডগুলোতেও ছিল না যাত্রীর অতিরিক্ত চাপ। এদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুরের টঙ্গী থেকে চৌরাস্তা পর্যন্ত ফ্লাইওভারগুলো খুলে দেয়ায় ভোগান্তি কমেছে ঈদযাত্রায়। আর সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশে যান চলাচল স্বাভাবিক রাখতে খুলে দেয়া হয়েছে মুলিবাড়ি, পাঁচলিয়া, দাঁতপুরের 4টি ওভারপাস ও দাতিয়া সেতু। অপরদিকে পদ্মা সেতু হয়ে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ঘরমুখী যাত্রীরা নির্বিঘ্নে যাচ্ছেন নিজ নিজ গন্তব্যে। স্বাভাবিক সময়ের চেয়ে মহাসড়কে অতিরিক্ত যানবাহন চলাচল করলেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কোথাও নেই বিড়ম্বনা। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। ঈদকে ঘিরে শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন নগরবাসী। পোশাকের সঙ্গে মিল রেখে জুতা সহ অন্যান্য অনুষঙ্গ কিনে নিচ্ছেন তারা। রাজধানীর নিউ মার্কেট, চন্দ্রিমা, গাউসিয়া এবং নিউ সুপার মার্কেটে ভিড় বেড়েছে মানুষের। পছন্দের পোশাক খুঁজে ফিরছেন সবাই। যদিও বরাবরের মতো পণ্যের বাড়তি দাম নিয়ে অসন্তোষ রয়েছে অনেকের। পাইকারি পর্যায়ে বাড়াই, খুচরা পর্যায়েও দাম বেড়েছে বলছেন বিক্রেতারা। তবে বিক্রি নিয়ে হতাশ জামদানি, টাঙ্গাইল সহ তাঁতের শাড়ির বিক্রেতাদের। তবে প্রতি বছরের মতো চাঁদ রাতের আগের 2 দিন বিক্রি বাড়বে বলে আশাবাদী তারা। সাধারণ মানুষের কেনাকাটা নির্বিঘ্ন করতে রাজধানীর শপিং মলগুলোতে নিয়োজিত আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। খালেদা জিয়ার শারীরিক অবস্থার জন্য বিএনপির নেতারা দায়ী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। তার মুক্তির আন্দোলনে ব্যর্থতার পাশাপাশি আইনি লড়াইয়েও দলটির নেতারা কালক্ষেপণ করেছেন বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের। বিএনপির রাজনীতির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, চোখের পানি আর দীর্ঘশ্বাসই এখন দলটির সম্বল। মিয়ানমার সংকটকে ইস্যু করতে ব্যর্থ হয়ে এখন কুকি চীনকে ইস্যু করতে চাইছে বিএনপি। কুকি চীন এর সশস্ত্র তৎপরতা বিচ্ছিন্ন ঘটনা আখ্যা দিয়ে তিনি বলেন, এতে পাহাড়ের শান্তি বিঘ্নিত হবে না। জানান, সংকট সমাধানে সরকার অন্তত সতর্ক এবং শক্ত অবস্থান নিয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মানুষের মনে পরিবর্তনের যে আশা জেগেছিল সেই আশা সাময়িক সময়ের জন্য থমকে গেলেও আন্দোলনরত নেতাকর্মীদের মনে হতাশা নেই। অধিকার আদায়ে তরুণ যুবকদের নতুন উদ্যমে রাজপথে নেমে চলমান আন্দোলনে সামিল হতে আহ্বান জানিয়েছেন তিনি। ঈদ উল ফিতর উপলক্ষে রোববার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সরকার বিরোধী আন্দোলনে নিহত 40 নেতাকর্মীর পরিবারের সদস্যদের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স অ্যাব আয়োজিত এই অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, বান্দরবানে দিনে দুপুরে ব্যাংক ডাকাতি হলেও সরকার দায়ীদের চিহ্নিত করতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, এটা প্রমাণ করে দেশের আইন শৃঙ্খলা কতটা ভঙ্গুর। রাষ্ট্রীয় অন্য সব প্রতিষ্ঠানের মতো ঐতিহ্যবাহী বুয়েটকেও সরকার ধ্বংস করতে চায় বলে অভিযোগ করেন তিনি। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।
দেশ বিদেশে সাড়া জাগানো পিএইচপি কোরআনের আলো 2024-এর প্রতিযোগিতায় এবার চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার হাফেজ রাফসান মাহমুদ জিসান। দ্বিতীয় স্থান অর্জন করেছেন ময়মনসিংহ জেলার হাফেজ দিদারুল ইসলাম। তৃতীয় হয়েছেন গোপালগঞ্জের হাফেজ আনাস মাহফুজ। চতুর্থ হয়েছেন কুমিল্লা জেলার হাফেজ আনাস প্রধান। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার এনটিভি। আপেল শাহরিয়ারের রিপোর্ট। أنه من عمل منكم سوءا بجهالة। রাজধানীর একটি 5 তারকা হোটেলে অনুষ্ঠিত হলো জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা 2024-এর ফাইনাল রাউন্ড। জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে খুদে হাফেজদের তিলাওয়াত শুনতে আসেন সুধীজন ও গুণীজনেরা। মধুর তিলাওয়াত ও বিচারকদের প্রশ্নোত্তর শেষে ঘোষণা করা হয় বিজয়ীর নাম। এবার প্রথম হয়েছেন কুমিল্লার হাফেজ মোহাম্মদ রাফসান মাহমুদ জিসান। সেরা প্রতিযোগী হয়েছে কুমিল্লার প্রতিযোগী রাফসান মাহমুদ জিসান। অনেক অনেক অভিনন্দন মাহমুদ জিসানকে। শীর্ষস্থান পুরস্কার হিসেবে পান 4 লাখ টাকা। দ্বিতীয় স্থান অর্জন করেছেন ময়মনসিংহ জেলার হাফেজ মোহাম্মদ দিদারুল ইসলাম। তৃতীয় হয়েছেন গোপালগঞ্জের হাফেজ মোহাম্মদ আনাস মাহফুজ। আর কুমিল্লা জেলার হাফেজ মোহাম্মদ আনাস প্রধান চতুর্থ স্থান অর্জন করেছেন। প্রতিযোগীদের আর্থিক পুরস্কার দেওয়ার পাশাপাশি বিজয়ীদের শিক্ষকদের দেওয়া হয় মোটরসাইকেল। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। আমার পুরো পরিবার, পুরো এলাকাবাসীর একটা আশা ছিল যে আমি ইনশাল্লাহ এবছর পিএইচপিতে চ্যাম্পিয়ন হবো। ইনশাল্লাহ আমি চ্যাম্পিয়ন হয়েছি, আলহামদুলিল্লাহ। শুক্রিয়া দেখ, আলহামদুলিল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভবিষ্যতে ভালো একজন আলিম হিসেবে, আল্লাহ যেন আমাকে ভালো আলিম হিসেবে কবুল করে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। বাংলাদেশে প্রত্যেকটা ক্ষেত্রে সর্বস্তরে আমরা চাই কোরআনের আলো ছড়িয়ে পড়ুক, এবং এই কোরআনের আলোর মধ্য দিয়ে এই দেশকে আল্লাহ তাআলা রক্ষা করেছে। আমরা চাই এই কোরআনের আলোকে ছড়িয়ে সারা বাংলাদেশে নয়, সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক। এই কোরআনের বিষয়টাকে মাথায় রেখে সারা বছর যেন এটা চলতে পারে, একের পর এক, প্রতি মাসে একটা করে হলো। হয়তো আজকে আমাদের পিএসপি গ্রুপের যারা আছেন ওনারা করছেন, হয়তো একটা না করে বছরে 2টা করলেন, এরকম অনেকে যারা আছে অনেকেই করে। একটু যোগাযোগ করলে আমার মনে হয় সেটা করাটা খুব সহজ হবে। উপস্থিত সবার কণ্ঠে ছিল নান্দনিক আয়োজনের গুণগান। যারা ঈমান আনলেন এবং যারা নেক কাজ করলেন এবং যারা এই কোরআনুল কারীম আল্লাহর দরবার থেকে সত্য ওহী হিসাবে আল্লাহর নবীর কাছে অবতীর্ণ হয়েছে বলে বিশ্বাস করলেন, আল্লাহ বলতেছেন আমি তাদের জীবনের সমস্ত ত্রুটি মার্জনা করে দেব এবং তাদের জীবনকে আমি সুন্দর করে সাজাই দেব। মুরব্বিয়ানে কালাম, আমরা সত্যিকার ইহলৌকিক পারলৌকিক কল্যাণে যদি নিজের জীবনকে সহ্য করতে পাই, এই কোরআন ছাড়া আমাদের কোনো বিকল্প নাই। আমাদের বাবা মা হিসাবে, অভিভাবক হিসেবে আমার সন্তানদের জন্য শ্রেষ্ঠ উপঢৌকন হবে যদি আমার সন্তানকে কোরআনের করিমের সেই শিক্ষা, নবীজির জীবন আদর্শ এবং বুজুর্গানে দিনের জীবনের বৈশিষ্ট্যকে সন্তানের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারি। আল্লাহ পাক রাব্বুল আলামিনকে আমাদেরকে উভয় জাহানের পরিপূর্ণ কামিয়াবি দান করবেন। আমরা ইনশাল্লাহ আমার সহযাত্রী যারা আছে সকলকে নিয়ে এই অনুষ্ঠানকে আমরা শোককে শক্তিতে পরিণত করব। এই কোরআনের আলোকে ইনশাল্লাহ পৃথিবীর ঘরে ঘরে আমরা পৌঁছানোর জন্য চেষ্টা করব। অনুষ্ঠানে কোরআনের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রয়াত হাফেজ মাওলানা আবু ইউসুফের রুহের মাগফিরাত কামনা করা হয়। অনুষ্ঠানটির স্বপ্নদ্রষ্টার অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন এনটিভির পরিচালক আশফাক উদ্দিন আহমেদ। যখনই ওনার সাথে আমাদের দেখা হতো, উনি সকল সময়ে তার চিন্তা ভাবনা, ধ্যান ধারণা সকল কিছু মনোনিবেশ করতেন এনটিভিতে প্রচারিত পিএইচপি কোরআনের আলো। এই অনুষ্ঠানকে কীভাবে আরও আপডেট করা যায়, ইউনিক করা যায়, সকল সময় উনি এটা নিয়ে চিন্তা ভাবনা করতেন, আমাদের সাথে শেয়ার করতেন। এরই ফলশ্রুতিতে এবার আমরা দেশের গণ্ডি পেরিয়ে সংযুক্ত আরব আমিরাতে 26টি পর্ব, উনি মূলত এটা স্বপ্নদ্রষ্টা ছিলেন। আজকে আমাদের যে পার্টিসিপেন্টসরা আছে তাদেরকে নিয়ে আমরা সকলেই অনেক বেশি গর্বিত। আমরা তাদেরকে দেখতে চাই তারা বাংলাদেশের প্রতিনিধি হয়ে বিশ্ব দরবারে, যেখানে পৃথিবীর সকল দেশ থেকে কোরআনের প্রতিযোগীরা পার্টিসিপেট করেন, তাদের মাঝে তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। রমজান মাস জুড়ে হাফেজদের কণ্ঠে মহাগ্রন্থ আল কোরআনের বাণী দর্শকদের যেমন বিমোহিত করেছে, তেমনি পৌঁছে দেওয়া হয়েছে কোরআনের আলোকিত বার্তাও। এবারের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে দুবাইয়ে ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে।
আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। সময় মতো সঠিক উদ্যোগ না নেয়ার খেসারত দিচ্ছে দেশের অর্থনীতি, এমন মন্তব্য করে সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বৈষম্য কমানো এবং রাজস্ব আয় বৃদ্ধিতে চরমভাবে ব্যর্থ হয়েছে সরকার। রোববার ইকোনমিক রিপোর্টার্স ফোরামের বাজেট বিষয়ক সেমিনারে বক্তারা আরও বলেন, অর্থ পাচার বন্ধের পাশাপাশি দেশের ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করা জরুরি। হাসানুল শাওনের রিপোর্ট। সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং আগামী অর্থবছরের বাজেট বিষয়ে ইআরএফ এর এই সেমিনার, যাতে উপস্থিত ব্যবসায়ী নেতারা কর ব্যবস্থাকে ব্যবসা বাণিজ্য বান্ধব করার তাগিদ দেন। একই সাথে দেশের ব্যাংকিং খাতের দুরবস্থা এবং সুশাসনের ঘাটতি নিয়ে হতাশা জানান তারা। সবকিছু কোঅর্ডিনেটেড ওয়েতে করে দেশকে আমরা এগিয়ে নিয়ে যাই, কিন্তু যখন আমরা দেখি যে একটা শ্রেণীর মানুষ ধরেন যারা উইলফুল ডিফল্টার করে, ওনারা যে বেনিফিটগুলো পায় আমরা কিন্তু ওগুলো পাই না। ডেফিনেটলি দেয়ার মাস্ট বি এ কোঅর্ডিনেশন বিটুইন এনবিআর, বাংলাদেশ ব্যাংক এবং ফাইন্যান্স ডিপার্টমেন্ট, এবং যেটা মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের করা উচিত। এ সময় অর্থনীতিবিদরা বলেন, মূল্যস্ফীতির অভিঘাতে পিষ্ট হচ্ছে কম আয়ের মানুষ। তাই জনতুষ্টির কথাবার্তা না বলে সরকারকে অর্থনীতির চ্যালেঞ্জগুলো উত্তরণের উদ্যোগ নেয়ার তাগিদ দেন তারা। পরবর্তী কালে হয়তোবা বিভিন্ন টেক্সট বুকে এটা পড়ানো হবে যে কিভাবে কয়েক বছরের মধ্যে মাত্র একটা ভালো অর্থনীতি এরকম একটা ঝুঁকিপূর্ণ অর্থনীতিতে পরিণত হলো। কিছু কিছু কারেক্টিভ স্টেপ 2022-23-এর আমাদের যখন বাজেট প্রণয়ন হয় তখন নেয়ার, আমরা সেটা নেই, যেটার খেসারত আমরা পাচ্ছি। এ সময় অর্থ প্রতিমন্ত্রী বলেন, সরকার এসব চ্যালেঞ্জ উত্তরণের চেষ্টা করছে। আর্থিক ব্যবস্থা যাতে দুর্নীতিমুক্ত হয় সেই বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে। ডিজিটালাইজেশন যত হবে তত কিন্তু এটা অর্জিত হবে, দুর্নীতি কমে যাবে। কর ব্যবস্থায় দুর্নীতি কমাতে এনবিআরকে দ্রুততার সাথে আধুনিক করার পরামর্শ দেন আলোচনার বক্তারা। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোহাম্মদ বেনজির আহমেদ বলেছেন, পাহাড়ে শান্তি ফেরাতে সরকার সর্বাত্মক পদক্ষেপ নিয়েছে। এর নেপথ্যে দেশের সার্বভৌম বিরোধী শক্তি সক্রিয় উল্লেখ করে তিনি বলেন, 3 পার্বত্য জেলায় যৌথ বাহিনীর অভিযান চলছে। শিগগিরই সশস্ত্র গোষ্ঠীর সশস্ত্র তৎপরতা কঠোরভাবে নির্মূল হবে। রোববার বিকেলে সাভারের শিমুলতলায় মিডিয়া ক্লাব আয়োজিত 1 টাকার ঈদ বাজারের কার্যক্রম উদ্বোধন করতে গিয়ে একথা বলেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ এনামুর রহমান সহ অন্যরা। 1 টাকার এই ঈদ বাজার কর্মসূচিতে 5 শতাধিক ব্যক্তিকে উপহার হিসেবে তুলে দেওয়া হয় শাড়ি, কাপড় সহ খাদ্য সামগ্রী। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট সংযুক্ত আরব আমিরাতের মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। এনটিভি আমিরাত প্রতিনিধি মামুনুর রশিদ জানান, মির্জা আবু সুফিয়ানের সভাপতিত্বে ও আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আঞ্জুমানে আল ইসলাহ আমিরাতের উপদেষ্টা ও কমিউনিটি নেতা এম এ আব্দুর রব। মোহাম্মদ আলিমুদ্দিনের উদ্বোধনী বক্তব্যের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন মাওলানা আব্দুল আহাদ জিহাদি, সালে আহমেদ সিআইপি সহ অনেকে। বক্তারা বলেন, দেশের পাশাপাশি প্রবাসেও সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা দিচ্ছে ফুলতলী ট্রাস্ট। 7 জানুয়ারি নির্বাচন বন্ধের ষড়যন্ত্রে বিএনপি ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন সৌদি আরব আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এনটিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, জেদ্দায় ছাতক দোয়ারা বাজার সৌদি প্রবাসী আওয়ামী পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও সংবর্ধনায় একথা বলেন নেতারা। মাহফিলে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ 5 আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক। সংগঠনের সাধারণ সম্পাদক সমীর উদ্দিনের সভাপতিত্বে এবং বোরহান উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন শামিমা ফেরদৌস লুনা, অ্যাডভোকেট মাসুম আহমেদ, রাসেল আহমেদ সহ সংগঠনের অন্য নেতারা। দেশের সুনাম অক্ষুণ্ণ রাখতে কুয়েতের আইন কানুন মেনে চলতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন কমিউনিটি নেতৃবৃন্দ। এনটিভি কুয়েত প্রতিনিধি আলামিন সরকার জানান, বরিশাল বিভাগীয় প্রবাসী কল্যাণ পরিষদ কুয়েতের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে এই আহ্বান জানান বক্তারা।
সংগঠনের সভাপতি নাসির উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে ও মোহাম্মদ আরিফুর রহমান শাহিনের সঞ্চালনায় মাহফিলে বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী মোহাম্মদ ফরিদ উদ্দিন। উপস্থিত ছিলেন শহীব আহমেদ, মোহাম্মদ সেকান্দার আলী সহ সংগঠনের সদস্যরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যুবলীগ কাতার শাখার উদ্যোগে প্রবাসীদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এনটিভির কাতার প্রতিনিধি আমিনুল হক কাজল জানান, অনুষ্ঠানটির উদ্বোধন করেন প্রধান অতিথি কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন যুবলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ সম্পাদক এম সাইফুল আলম। উপস্থিত ছিলেন কাতার শাখার সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ, সহ সভাপতি আতিকুল মাওলা মিঠু সহ কাতার যুবলীগের নেতাকর্মীরা। আমি ফের আসবো ফিরে এইখানে, যেখানে শালিকার চড়ুইয়ে ঘুম ভাঙে দামাল। মায়া হার্বাল কোকোনাট অয়েল নিবেদিত টেলিফিল্ম ধানসিঁড়ি। রচনা ও পরিচালনা সুব্রত সঞ্জীব। দেখবেন চতুর্থ দিন বাংলাদেশ সময় দুপুর 2:30 এবং নিউ ইয়র্ক স্থানীয় সময় রাত 4:30 এনটিভিতে। মায়া হার্বাল কোকোনাট অয়েল, চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন।